ইউক্রেনীয় ড্রোন হামলায় মস্কোয় একাধিক বিমানবন্দর বন্ধ। এদিকে চীনে ভূমিধসে নিহত অন্তত 4, আটক 17। জানাবো গাজার 14 এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের। আরও জানাবো কাশ্মীরে তীব্র বন্দুকযুদ্ধে এক ভারতীয় সেনা নিহত। জানাবো 50 নারীকে ধর্ষণ, ট্যাক্সি চালক গ্রেফতার ও 3000 ছবি ভিডিও উদ্ধার। সর্বশেষ জানাবো আরও এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করল ভারত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইউক্রেনীয় ড্রোন হামলায় মস্কোয় একাধিক বিমানবন্দর বন্ধ। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় বৃহস্পতিবার রাজধানী মস্কোতে বিমান চলাচল ব্যাহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগের রাত মস্কোর দিকে ছুটে আসা 35টি ড্রোন সহ মোট 105টি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস বা বাধাগ্রস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো 105টি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস থামিয়ে দিয়েছে, যার মধ্যে 35টি মস্কোর দিকে ছুটে আসছিল। এছাড়া মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি সেবার বিশেষজ্ঞরা কাজ করছেন। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের দিকে 128টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে 112টি ড্রোন গুলি করে ভূপাতিত, বৈদ্যুতিকভাবে নিষ্ক্রিয় বা পথ হারিয়ে ফেলেছে। রাশিয়া ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে দুই দেশ প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে হামলায় ড্রোন ব্যবহার করছে, তবে মস্কো এতদিন খুব কমই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া বৃহস্পতিবার জানান, মস্কোর একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। টেলিগ্রামে তারা বলে, মস্কোর প্রধান সেরেমেতিয়েভো বিমানবন্দর ছাড়াও ভনুকোভো, দোমোদেদোভো ও ঝুকোভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর নিঃশর্ত তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান বারবার প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 1/5 এলাকা নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে 2014 সালে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ। এই যুদ্ধে এখন পর্যন্ত লাখো মানুষ প্রাণ হারিয়েছে, লাখো লাখো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বহু শহর ও গ্রাম ধ্বংস হয়ে গেছে। চীনে ভূমিধসে নিহত অন্তত 4, আটক 17। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে ভূমিধসে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে এবং আরও 17 জন এখন আটকে আছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার তথ্য জানিয়েছে। উদ্ধারকারীরা দুর্গম পাহাড়ি এলাকায় আটকদের উদ্ধারের কাজ করে যাচ্ছেন, জানিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, গুইঝৌ প্রদেশে বৃহস্পতিবার ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে, 17 জন এখনও আটক আছে। অন্যদিকে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, ডাফাং কাউন্টিং 2টি ভিন্ন স্থানে 2টি পৃথক ভূমিধস হয়। প্রথমটি স্থানীয় সময় মধ্যরাত 3টা নাগাদ এবং দ্বিতীয়টি সকাল 9টার দিকে। পাশাপাশি সিনহুয়া জানিয়েছিল, একই দিনে ডাফাং কাউন্টিং, চাংশি ও গুয়োউয়া টাউনশিপে 2টি পৃথক ভূমিধস হয়, যাতে যথাক্রমে 2 জন ও 19 জন আটকে পড়ে। সম্প্রচার মাধ্যমে প্রচারিত ড্রোন ফুটেজে দেখা যায়, একটি গ্রাম বা কাদামাটিতে ডুবে আছে, যা আবাদি জমিগুলোকে ঢেকে ফেলেছে এবং একটি ঘন বনভূমিতে ঘেরা পাহাড়ের পাদদেশে জমে রয়েছে। গাজার 14 এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় 14টি এলাকা থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সতর্কতার কারণ, তারা সেখানে নতুন করে অভিযান জোরদার করছে, যা আন্তর্জাতিকভাবে তীব্র নিন্দার মুখে পড়েছে। আরবি ভাষায় দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এদিন জানায়, তারা গাজার উত্তরের 14টি এলাকায় তীব্র শক্তি দিয়ে অভিযান চালাচ্ছে এবং অভিযোগ করে সন্ত্রাসী সংগঠনগুলো সেখানে সক্রিয়। এর আগে বুধবার সন্ধ্যায় সেনাবাহিনী একই ধরনের সতর্কতা জারি করেছিল। তারা জানায়, রকেট হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে সেনাবাহিনী আবার জানায়, গাজার উত্তরাঞ্চল থেকে আরও 3টি রকেট ছোড়া হয়েছে, তবে সেগুলো ফিলিস্তিনি ভূখণ্ডেই পড়েছে। এই সতর্কতা এমন এক সময় এলো যখন জাতিসংঘ জানিয়েছে, তারা গাজায় প্রায় 90টি ত্রাণবাহী ট্রাক গ্রহণ করে বিতরণ শুরু করেছে। 2রা মার্চ থেকে সম্পূর্ণ অবরোধ জারির পর এটাই প্রথমবারের মতো ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ত্রাণ প্রবেশ। ইসরায়েল সীমিত পরিণামে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার পর জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, জাতিসংঘ কেরিয়াম সালম ক্রসিং থেকে প্রায় 90টি ট্রাক বোঝাই পণ্য সংগ্রহ করে গাজায় পাঠিয়েছে। এছাড়া গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার জানিয়েছে, তারা 87টি ত্রাণবাহী ট্রাক পেয়েছে, যা আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে জরুরি মানবিক চাহিদা পূরণে ব্যবহৃত হচ্ছে। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রতি আগ্রহ প্রকাশ করলেও তিনি পুনর্ব্যক্ত করেন, সেনাবাহিনীর লক্ষ্য পুরো গাজা ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। নেতানিয়াহু বলেন, অভিযান চালিয়ে যাওয়ার স্বাধীনতা ধরে রাখতে মানবিক সংকট এড়ানো প্রয়োজন।
কাশ্মীরে তীব্র বন্দুক যুদ্ধে এক ভারতীয় সেনা নিহত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার সশস্ত্র জঙ্গিদের সঙ্গে চলমান তীব্র বন্দুক যুদ্ধে এক সেনা সদস্য নিহত হয়েছেন, দেশটির সেনাবাহিনীর তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানায়, গোলাগুলির সময় ওই সেনা সদস্য গুরুতর আহত হন এবং সর্বোচ্চ চিকিৎসা প্রয়াস সত্ত্বেও তার মৃত্যু হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল 1947 সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে বিভক্ত রয়েছে। উভয় দেশই পুরো অঞ্চলটির দাবি করে। এর আগে একই দিনে ভারতীয় সেনাবাহিনী জানায়, পুলিশকে সঙ্গে নিয়ে তারা সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করতে অভিযান চালাচ্ছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর থেকে প্রায় 125 কিলোমিটার দক্ষিণ পূর্বে কিস্তওয়ার জেলায় এই সংঘর্ষ চলছে। গত 22 এপ্রিল কাশ্মীরে ভারতীয় পর্যটকদের উপর প্রাণঘাতী হামলায় এক মাস পর নতুন করে এই সহিংসতা ছড়িয়ে পড়ে, যা ভারত পাকিস্তানের সম্পর্ককে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেয়। নয়াদিল্লি অভিযোগ করে, ইসলামাবাদের মদতপুষ্ট জঙ্গিরাই ওই হামলা চালিয়েছে, যাতে 26 জন নিহত হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে কয়েক দশকের মধ্যে বেসামরিক লোকজনের উপরে সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি। তবে পাকিস্তান নয়াদিল্লির অভিযোগ অস্বীকার করে। পরে হামলার জবাবে 7 মে ভারত পাকিস্তানের ভেতর হামলা চালায়, যার ফলে টানা 4 দিন ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান ও আর্টিলারি দিয়ে দুই দেশের লড়াই চলে। 50 নারীকে ধর্ষণ, ট্যাক্সি চালক গ্রেপ্তার ও 3000 ছবি ভিডিও উদ্ধার। জাপানে এক সাবেক ট্যাক্সি চালককে নারী যাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির হাতে এরকম ভুক্তভোগীর সংখ্যা ডজনেরও বেশি হতে পারে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলা হয়েছে। দৈনিক ইয়োমিউরি শিম্বুন ও জিজি প্রেস জানায়, পুলিশ তার ট্যাক্সি বা বাড়িতে প্রায় 50 জন নারীকে যৌন নির্যাতনের প্রায় 3000 ভিডিও ও ছবি পেয়েছে। টোকিও পুলিশের একজন মুখপাত্র জানান, গত বছর এক নারীকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে নিজের বাসায় নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। সেখানেই তিনি ওই নারীর সঙ্গে অশালীন কাজ করেন এবং তা ভিডিও ধারণ করেন। ওই নারীর বয়স তৎকালীন সময়ে 20-এর কোঠায় ছিল। তিনি আরও জানান, 54 বছর বয়সী ওই ব্যক্তিকে বুধবার সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন এবং যৌনাঙ্গের ছবি ভিডিও ধারণের শাস্তিমূলক আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়। সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ভুক্তভোগী নারীরা চুলে ঘুমের ওষুধে উপাদান শনাক্ত হয়েছে। আরও এক পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করল ভারত। প্রতিবেশী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মাঝে ভারত সরকার আবারও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছে। তাকে ভারতে তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে 24 ঘন্টার মধ্যে দেশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের হাই কমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও সতর্ক করা হয়েছে। পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা যাতে কোনোভাবেই নিজেদের পদ এবং সুবিধার অপব্যবহার না করেন তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এটি গত 8 দিনের মধ্যে দ্বিতীয়বার পাকিস্তানি কূটনৈতিক বহিষ্কারের ঘটনা। খবর পিটিআই এর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, বহিষ্কৃত পাকিস্তানি কূটনীতিক এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যা আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি, বিশেষ করে 1961 সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী অগ্রহণযোগ্য। যদিও সরকারিভাবে এই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি, তবে সূত্রমতে তিনি হাই কমিশনের একটি গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন। এই বহিষ্কার এমন এক সময় ঘটল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, তারা বেশ কিছুদিন ধরে ওই কর্মকর্তার গতিবিধির উপর নজর রাখছিল।